গ্রেস নামের এই মেয়েটিকে বিয়ের পরে মুখোমুখি হতে হয় শ্বশুরবাড়ির অদ্ভুত এক রিচুয়ালের। শয়তানের অনুসারী সেই ফ্যামিলির বিপক্ষে তাকে খেলতে হয় মৃত্যুর গেম। এই গেমে হয় শ্বশুরবাড়ির লোকেরা গ্রেসকে মেরে ফেলবে, অথবা গ্রেসকেই তার শ্বশুরবাড়ির লোকেদের মেরে ফেলতে হবে। তো শেষ পর্যন্ত গ্রেসই তার শ্বশুরবাড়ির লোকেদের মেরে ফেলে গেমটা জিতে যায়। কিন্তু এখানেই খেলাটা শেষ হয় না। গ্রেসকে এবার শয়তানের অনুসারী আরও 4টা ফ্যামিলির বিপক্ষে গেম খেলতে বাধ্য করা হয়। চারিদিকে শক্তিশালী প্রতিপক্ষের সামনে অসহায় আহত গ্রেস একা লড়াই করতে শুরু করে। তবে এই গেমে জিতলে পুরস্কার হিসেবে পাওয়া যাবে পুরো পৃথিবীর কন্ট্রোল, মানে ইচ্ছে মতো দুনিয়ার সবকিছু কন্ট্রোল করা যাবে। তো শেষ পর্যন্ত কে এই মৃত্যুর গেমে জিতবে সেটাই এখন দেখার পালা। হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। 4 বছর আগে আমি রেডি অর নট মুভিটা এক্সপ্লেইন করেছিলাম, আর সেই মুভিটার মাধ্যমেই আমাদের চ্যানেলের ভিউ বাড়তে শুরু করেছিল। তাই আজকে আমি সেই মুভিটারই সিকুয়েল ভার্সন রেডি অর নট 2 এর এক্সপ্লানেশন নিয়ে হাজির হলাম। আর যারা এটার প্রথম পার্টটা দেখতে চান, পিন কমেন্টে লিংক দেওয়া আছে, দেখে নিবেন। মুভির প্রথম পার্টের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই দ্বিতীয় পার্টের গল্প শুরু হয়। লি ডমাস ফ্যামিলিতে বিয়ে করতে এসে গ্রেস নামের এই সাধারণ মেয়েটি ফেসে গিয়েছিল মৃত্যুর গেমে। কারণ শয়তান লেবেলের সাথে লি ডমাস ফ্যামিলির চুক্তি ছিল, পরিবারের নতুন সদস্যকে একটা গেম খেলে সেটা জিতে তবেই পরিবারের স্থায়ী সদস্য হতে হবে। এই গেমে গ্রেসের মৃত্যু অলমোস্ট অবধারিত ছিল, তবুও সে দৃঢ় সংকল্পের সাথে গেমটা কমপ্লিট করে। ফলে সে বেঁচে গেলেও শ্বশুরবাড়ির মানে লি ডমাস ফ্যামিলির সবাই ব্লাস্ট করে মারা যায়। এরপরে গ্রেস বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বাড়ির সামনে বসে সিগারেট ধরায়। অল্প সময়ের ভেতরেই পুলিশ এবং ফায়ার ব্রিগেড চলে আসে। পুলিশ গ্রেসের অবস্থা দেখে জিজ্ঞেস করে কি হয়েছে, কারণ গ্রেসের পুরো শরীর রক্তে ভরেছিল। গ্রেস উত্তর দিতে গিয়েও কোনো উত্তর দিতে পারে না, সে তখনই সেন্সলেস হয়ে যায়। তখন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। গ্রেসের হার্টবিট প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল, ইলেকট্রিক শক দিয়ে সেটা স্বাভাবিক করা হয়। এরপরে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরে গ্রেস সুস্থ হয়ে ওঠে। সে জ্ঞান ফিরে দেখে তার হাত বেডের সাথে আটকানো, তার সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। গ্রেসের শ্বশুরবাড়ির সবাই মারা গিয়েছে। ঘটনাস্থল থেকে শুধুমাত্র গ্রেসকেই জীবিত উদ্ধার করা হয়েছে। আবার তার পোশাকেও কয়েকজনের রক্তের ডিএনএ ট্রেস করা গিয়েছে। তাই অফিসারের সন্দেহ গ্রেসই ওদেরকে হত্যা করেছে। অফিসার গ্রেসকে সব স্বীকার করতে বলে, তবে গ্রেস এই ব্যাপারে মুখ খোলে না। এ সময় সেখানে গ্রেসের বোন ফেইথ চলে আসে। গ্রেস আর ফেইথের মাঝে গত 7 বছর ধরে কোনো যোগাযোগ ছিল না। গ্রেসের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে ফেইথের ফোন নাম্বার অ্যাড করা ছিল, তাই ফেইথকে ডাকা হয়েছিল। অফিসার দুজনকে কথা বলতে রেখে চলে যায়। গ্রেস ফেইথের কাছে স্বীকার করে অ্যালেক্সকে বিয়ের পরে তাকে একটা কার্ড চুজ করতে বলা হয়েছিল। অ্যালেক্সদের ফ্যামিলির অদ্ভুত রিচুয়াল আছে, পরিবারের নতুন সদস্য যে কার্ড চুজ করবে সেই গেমটা খেলা লাগবে। গ্রেস হাইড অ্যান্ড সিক কার্ড চুজ করেছিল, যেটা খুবই খারাপ একটা কার্ড ছিল। এই জন্য ওরা গ্রেসকে ডেভিলের কাছে স্যাক্রিফাইস করতে চেয়েছিল, অর্থাৎ সবাই মিলে গ্রেসকে মারতে চেয়েছিল, আর তা না হলে ওরা সবাই মারা যাবে। তবে শেষ পর্যন্ত গ্রেসই এই গেমে জিতে যায় এবং বাকিরা মারা যায়। সব শুনে ফেইথ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ পুলিশ এসব কথা বিশ্বাস করবে না। এভিডেন্স বিবেচনায় পুলিশ গ্রেসকে জেলে পাঠিয়ে দেবে। তো পরের সিনে আমরা ড্যানফোর্ড ফ্যামিলির হেড চেস্টার ড্যানফোর্ডকে দেখা যায়। সে আঙুলে একটা পাওয়ার রিং পরেছিল। এটা যেমন তেমন আংটি না, এই আংটি যার আঙ্গুলে থাকে সে পুরো বিশ্বের যুদ্ধ থেকে শুরু করে যে কোনো দেশের সরকারকেও নিয়ন্ত্রণ করতে পারে। তো চেস্টার টিভিতে একটা যুদ্ধের বর্তমান পরিস্থিতি দেখছিল। সে একটা টেলিফোন করে যুদ্ধ বন্ধ করতে নির্দেশ দেয়। তার এক নির্দেশেই সাথে সাথে যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং টিভিতেও সেটা নিউজে জানিয়ে দেওয়া হয়। এ সময় চেস্টারের কাছে ডেভিল লেবেলের লয়ার আসে। লয়ার জানায় লি ডমাস ফ্যামিলি ফিনিশড হয়ে গিয়েছে, আর ডেভিলের অনুসারী ফ্যামিলিকে হারিয়ে দিয়ে এখন গ্রেস সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছে। ফলে চেস্টারের হাতে থাকা পাওয়ার রিং এর দাবিদার এখন একমাত্র গ্রেস। আর গ্রেসের থেকে আবারও সেই পাওয়ার রিং গেইন করতে গেলে ডেভিল লেবেলের অনুসারী সব ফ্যামিলিকে মৃত্যুর গেম খেলতে হবে। এই গেমে যে জিতবে সেই পাওয়ার রিং দখল করবে। চেস্টার তখন গ্রুপে মেসেজ করে বিভিন্ন ফ্যামিলিকে নিউজটা জানিয়ে দেয়। এছাড়া তার নিজের 2 ছেলে মেয়েকেও খবর দিয়ে ডেকে আনতে বলে। একটু পরে চেস্টারের ছেলে টাইটাস এবং মেয়ে আরশুলাকে দেখা যায়। চেস্টার ছেলে মেয়েকে বলে এই পাওয়ার রিং তাদের বংশের ঐতিহ্য, তাই ওরা যেন আবারও পাওয়ার রিংটা জিতে নেয়। এই পাওয়ার রিং জয়ের গেমটা খেলা হবে প্রতিটা ফ্যামিলির হেডকে নিয়ে। তবে চেস্টারের অনেক বয়স হয়ে যাওয়ায় সে গেমে সার্ভাইভ করতে পারবে না।
তাই সে তার ছেলে মেয়েকে নির্দেশ দেয় আমাকে মেরে ফেলো। যদিও টাইটাস এটা করতে চাইছিল না। এতে চেস্টার তার উপরে রেগে যায়। চেস্টারের কাছে লাইফের চেয়ে তার রেপুটেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই টাইটাস এবং আরশুলা বাবার নির্দেশ পালন করতে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। এদিকে হাসপাতাল থেকে গ্রেসকে লকআপে নিয়ে যাওয়া হচ্ছিল, সাথে ফেইথও ছিল। এ সময় ডেভিল লেবেলের অনুসারী ফ্যামিলির একজন, যার নাম হলো বিল, সে আচমকা অ্যাটাক করে। কারণ লিডমাস ফ্যামিলির মৃত্যুর প্রতিশোধ নিতেই বিল এসেছিল। সে পুলিশ এবং স্টাফকে মেরে ফেলে এবং গ্রেসকে তাড়া করে। লুকিয়ে থাকার পরেও সে গ্রেসকে ধরে ফেলে এবং যেই না গ্রেসকে গুলি চালাতে যাবে তখন সে নিজেই ব্লাস্ট করে মরে যায়। আসলে আগের গেমটা জিতে গ্রেস এখন নেক্সট গেমে ইনক্লুড হয়ে গিয়েছে। তবে গেম শুরু না হওয়া পর্যন্ত কেউ গ্রেসকে মারতে পারবে না। তাই নিয়ম ভঙ্গ করায় ডেভিল লেবেল বিলকে শাস্তি দেয়। অন্যদিকে গ্রেস আর ফেইথ পালিয়ে যাচ্ছিল, তখন কয়েকজন মুখোশধারী আসে এবং স্মোক গ্রেনেড মেরে গ্রেস আর ফেইথকে সেন্সলেস করে তুলে নিয়ে যায়। পরের সিনে আবারও টাইটাস আর আরশুলাকে দেখা যায় ওরা একটা কমিউনিটি সেন্টারে গিয়ে রানিং বিয়ে বন্ধ করে দেয়, কারণ এখানে ভিআইপি গেস্টরা আসবে। তো একটু পরে বিভিন্ন দেশ থেকে ডেভিলের অনুসারী ফ্যামিলিগুলো আসতে শুরু করে, বিশেষ করে এল কাইডু ফ্যামিলির ইগনাসিও এল কাইডু এবং তার নাবালক ছেলে ফিলিপে কাইডু। সেকেন্ড ফ্যামিলি হলো চাইনিজ ওয়ানসেন জিং এবং তার ছেলে ওয়ানসেং ফু। থার্ড ফ্যামিলি আসে রাজন ফ্যামিলির ভিরাস রাজন, তার ভাই মধু রাজন এবং স্ত্রী মার্টিনা রাজন। আর ড্যানফোর্ড ফ্যামিলির টাইটাস এবং আরশুলা তো আগে থেকেই সেখানেই আছে। আবার তাদের সাথে তাদের এক কাজিন কিপ ড্যানফোর্ডও যোগ দেয়। তো সবাই এসে যাওয়ার পরে গ্রেস এবং ফেইথকে মুখ হাত পা বাঁধা অবস্থায় নিয়ে আসা হয়। এরপরে লেভেলের আইনের বই নিয়ে লয়ার রুমে ঢোকে। লয়ার গ্রেসকে জানায় তারা লেভেল অর্গানাইজেশনের লোক। এই অর্গানাইজেশনটা চালাতো মোট 6টা ফ্যামিলি। এর ভেতরে লিডমাস ফ্যামিলি এবং নিয়ম ভেঙে গ্রেসকে মারতে যাওয়া বেনের ফ্যামিলি সবাই মারা গিয়েছে। তাই আপাতত বাকি আছে 4টা ফ্যামিলি। গ্রেস তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে গেম খেলে জিতে গিয়েছে, এই ব্যাপারটা খুবই রেয়ার। এমনটা সাধারণত ঘটতে দেখা যায় না। এই জন্য গ্রেসকে গেমের জন্য আনা হয়েছে। এই 4 ফ্যামিলি এবং গ্রেস গেম খেলে যে জিতবে সে হায়ার সিট পাবে এবং পাওয়ার রিংয়ের দখল পাবে। গ্রেস এবার কিছু বলতে চাইলে তার মুখ খুলে দেওয়া হয়। গ্রেস বলে সে এসব গেম টেম খেলবে না, কিন্তু সে গেম না খেললে লেভেল আপসেট হবে, ফলে সবাইকে শাস্তি পাওয়া লাগবে। তো গ্রেসকে আবারও আগের বারের মতোই হাইড অ্যান্ড সিক গেম খেলা লাগবে। এই 4 ফ্যামিলির হেডরা গেমে পার্টিসিপেন্ট করবে। গেম চলাকালীন যে ফ্যামিলির হেড গ্রেসকে হত্যা করবে সেই পাওয়ার রিংয়ের অধিকার পাবে। তবে গেম চলাকালীন গ্রেস যদি কাউকে মেরে ফেলে তাহলে সেই ফ্যামিলির অন্য সদস্যরা খেলার সুযোগ পাবে। এভাবে গ্রেস যদি সবাইকে হারিয়ে দেয় তাহলে পাওয়ার রিংয়ের একমাত্র অধিকারিণী হবে গ্রেস এবং তার ফ্যামিলি। তখন গ্রেস এত বেশি পাওয়ারফুল হয়ে যাবে যে পুরো দুনিয়াকেই কন্ট্রোল করতে পারবে। তবে পাওয়ারের লোভ দেখানোর পরেও গ্রেস বলে সে খেলবে না। তখন তারা গ্রেসের বোন ফেইথকে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় আবার হন্তদন্ত হয়ে ইগনাসিও এল কাইডুর মেয়ে ফ্রান্সিসকা ঢোকে। ফ্রান্সিসকা আবার গ্রেসের মৃত স্বামী অ্যালেক্সের এক্স গার্লফ্রেন্ড। ফ্রান্সিসকা গ্রেসের উপরে খুবই রেগেছিল। সে অভিযোগ করে অ্যালেক্সের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। গ্রেস অ্যালেক্সকে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। ফ্রান্সিসকা গ্রেসের দিকে তেড়ে গেলে ইগনাসিও মেয়েকে আটকায়। এরপরে লয়ারের নির্দেশে গ্রেস এবং ফেইথকে ইনজেকশন দিয়ে সেন্সলেস করে ফেলা হয়। তারপরে লয়ার সব ফ্যামিলি মেম্বারদের রক্ত দিয়ে লেবেলের বইতে সাইন করায়। পাশাপাশি সতর্ক করে দেয় লেবেলের অনুসারী ফ্যামিলির কেউ একে অপরকে মারতে পারবে না। ইভেন ভুল করে বা অ্যাক্সিডেন্ট বশত এক ফ্যামিলির লোক অন্য ফ্যামিলির কাউকে মারতে পারবে না। তাদের একমাত্র টার্গেটই হবে গ্রেস। আর যদি তারা নিয়ম ভাঙে তাহলে তাদের পুরো বংশকেই শাস্তি দেওয়া হবে। যাই হোক, গ্রেস এবং ফেইথ জ্ঞান ফিরে দেখে তাদেরকে একটা গলফ কোর্টের মধ্যে ফেলে রাখা হয়েছে। 4 ফ্যামিলির হেড টাইটাস আরশুলা টুইন ভাই বোন ইগনাসিও, ভিরাস এবং ওয়ানজিং নিজেদের পজিশনে গিয়ে অ্যাটাকের জন্য রেডি হয়। যদিও প্রতি ফ্যামিলির একজন হেড খেলার কথা, তবে টাইটাস এবং আরশুলা টুইন হওয়ায় দুজনেই খেলার সুযোগ পায়। অবশ্য এই জন্য দুজনের মধ্যে কে পাওয়ার রিংটা পড়বে এই নিয়ে দুজনের মাঝে একটু তর্কাতর্কিও হচ্ছিল। এদিকে গ্রেস আর ফেইথের হাত হ্যান্ডক্যাফ দিয়ে আটকানো ছিল। তারাও বাকবিতণ্ডা করছিল কার হিসেবে গেমটা খেলা হবে। দুই বোনই একে অপরের থেকে নিজেকে ইন্টেলিজেন্ট ভাবছিল। এদিকে দুজনের লোকেশন জানার জন্য ওয়ানজিং একটা ড্রোন ক্যামেরা উড়িয়ে দেয়। অল্পক্ষণেই সে দুজনকে ডিটেক্ট করে ফেলে। ভয়েস ট্রান্সমিটারের মাধ্যমে ওয়ানজিং গ্রেসের সাথে সমঝোতা করতে চাইছিল, তবে দূর থেকে আরশুলা গুলি করে ড্রোনটা ধ্বংস করে দেয়।
এখানে মেইন প্রতিযোগিতা হলো কোন ফ্যামিলি গ্রেসকে মারতে পারবে। এই জন্য কেউই অন্যদেরকে অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ দেবে না। যাই হোক, টাইটাস আর সুলা কাছাকাছি চলে আসায় দুই বোন জঙ্গলের দিকে দৌড় দেয়। তারা জঙ্গলে লুকিয়ে পড়ে, কিন্তু আরশুলা কথা বলতে বলতে তাদের দিকে এগিয়ে আসছিল। ওদের সমস্ত ফোকাস ছিল আরশুলার দিকে, আর এই সুযোগটাই কাজে লাগিয়ে পেছন থেকে টাইটাস ওদের উপর অ্যাটাক করে। তবে ভাগ্যক্রমে তাদের গায়ে কোপ লাগে না। দুজনে টাইটাসকে ধাক্কা মেরে পালিয়ে যায়, কিন্তু পালিয়ে আবার তারা ইগনাসিওর স্নাইপার রেঞ্জের ভেতরে চলে আসে। ইগনাসিও আগে থেকেই সেখানে স্নাইপার টার্গেট করে বসেছিল। সে প্রথম শটটা মারতে গিয়ে গড়বড় করে ফেলে। স্নাইপারের ম্যাগজিনটা ঠিকমতো লাগানো হয়েছিল না। এরপরের শটটা সে মিস টার্গেট করে ফেলে। তাই দুই বোন অ্যালার্ট হয়ে যায়। তবুও দুজনে পালাতে থাকলে ইগনাসিও ক্রমাগত গুলি চালাতেই থাকে। অন্যদিকে সার্ভেলেন্স রুম থেকে ফ্যামিলিগুলোর সব মেম্বার সিসি ক্যামেরায় সবই দেখতে পাচ্ছিল। ফিলিপে এবং ফ্রান্সিসকা তাদের বাবা ইগনাসিওর শট দেখে খুব উৎসুক হয়ে যায়। এদিকে গ্রেস আর ফেইথ দুই বোন মিলে কোনো রকমে গার্বেজের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু ইগনাসিওর গুলি যে কোনো সময় তাদের গায়ে লাগতে পারে। তাই গ্রেস সেখানকার গ্যাস লিক করে দেয়। এতে ধোঁয়ায় জায়গাটা ভরে গিয়েছিল। এই সুযোগে দুজনে ঝাঁপ দেয়। এই সময়েই ইগনাসিও শুট করে আর জেনারেটর বা কিছু একটা ব্লাস্ট করে। ফলে গ্রেসের হাত এবং গায়ে কিছু মেটাল ঢুকে কিছুটা আহত হয়। তবে দুজনে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ভিরাজ গুলির আওয়াজ পেয়ে সেখানেই চলে এসেছিল। ফলে ব্লাস্টের প্রভাব তার উপরেও পড়ে। ভিরাজকে পড়ে থাকতে দেখে ইগনাসিও এবং তার ছেলেমেয়েরা টেনশনে পড়ে গিয়েছিল, কারণ এক ফ্যামিলির হাতে অন্য ফ্যামিলির কেউ মারা গেলে তাদের বংশের সবাইকে শাস্তি পাওয়া লাগবে। তবে তাদের টেনশন মুক্ত করে একটু পরেই ভিরাজ উঠে দাঁড়ায় এবং গ্রেস আর ফেইথ দুই বোনকে খুঁজতে চলে যায়। এদিকে গ্রেস আর ফেইথকে দেখা যায় দুজনে বন্ধ ক্লাবে ঢুকে পড়ে। ফেইথ গ্রেসের শরীর থেকে টুকরোগুলো বের করে অ্যালকোহল দিয়ে স্যানিটাইজ করে দেয়। ততক্ষণে ভিরাজও সেখানে চলে আসে। দুজনে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর পথ না থাকায় অবশেষে ফাইটের সিদ্ধান্ত নেয়। তারা ফাইট করতে করতে লন্ড্রি সেকশনে চলে আসে। এক ফাঁকে তারা ভিরাজকে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে দেয়। মেশিন চালু করে তাকে ইচ্ছে মতো ধোলাই করে। ফলে হাড়গোড় ভেঙে চামড়া ঝলসে গিয়ে ভিরাজ বীভৎসভাবে মারা যায়। ভিরাজ মরে যাওয়ায় তার পজিশন টেক ওভারের সুযোগ পায় তার ভাই মধুরাজন। তবে মধু মুখে ফুরুত ফারুত করলেও মনে সাহস নেই। লয়ার যখন বলে তোমার ভাই টুপলিংপং হয়ে গিয়েছে, তাই তুমি গিয়ে তার জায়গায় খেলো, তখন মধু বলে আমার জায়গায় আমার স্ত্রী খেললে হবে না। এমনকি সে ফ্যামিলির হেড পজিশন থেকে রিজাইন করে নিজের স্ত্রীকে বসায়, যদিও তার স্ত্রী এই কাজে ভীষণ ক্ষেপে যায়। অন্যদিকে গ্রেস আর ফেইথকে দেখা যায় ওরা ভিরাজের ফোনটা পকেট থেকে বের করে নেয় এবং পুলিশের এমার্জেন্সি নম্বরে ফোন করে। তবে সব প্লেয়ারদের ফোন কল আরশুলা নিজের মোবাইলের সাথে ফরওয়ার্ড করে রেখেছিল। যেহেতু তার বাবা পাওয়ার রিংয়ের মালিক ছিল, তাই ফোন কোম্পানিকেও তারাই নিয়ন্ত্রণ করত। তাই গ্রেসের ফোন কলটা আরশুলা রিসিভ করে, যদিও দুজনে ব্যাপারটা বুঝতে পারে না। আরশুলা পুলিশ সেজে দুজনকে মেইন গেট পর্যন্ত আসতে বলে, যাতে ওরা আসলে সে ইজিলি ওদেরকে ধরতে পারে। তো ক্লাবে প্রপার্টির ম্যাপ আঁকা ছিল। সেই ম্যাপ ফলো করে দুজনে পালাতে গিয়ে ওয়ানজিং এর সামনে পড়ে যায়। ওয়ানজিং জানায় সে গ্রেসকে মারতে চায় না, বরং সে গ্রেসের সাথে ডিল করতে চায়। ওয়ানজিং বলে সে তার লয়ারের কাছ থেকে এই গেমের একটা লুপহোল সম্পর্কে জেনেছে। হয়তো আর কোনো ফ্যামিলি এই ব্যাপারে জানে না। ব্যাপারটা হলো, গ্রেস যদি কোনো হায়ার ফ্যামিলির কারোর সাথে বিয়ে করে, তাহলে গ্রেস সেই ফ্যামিলির মেম্বার হয়ে যাবে। তখন আর গেম খেলা লাগবে না, কোনো রক্তারক্তি ছাড়াই সব ঝামেলা মিটে যাবে। ওয়ানজিং তার ছেলে চুংফুর সাথে গ্রেসের বিয়ের প্রপোজাল দেয়। এতে গ্রেস ওয়ানজিং এর ফ্যামিলির মেম্বার হয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। আবার ফ্যামিলির হেড হিসেবে ওয়ানজিং পাওয়ার রিংটা দখল পাবে। তবে এখানে ছেলে যতই ভালো হোক, গ্রেস অজানা অপরিচিত কাউকে বিয়ে করতে চাইছিল না। তাছাড়া আর যাই হোক, সে শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করবে না। তারা আর্গুমেন্ট করছিল, এ সময় সেখানে স্নাইপার নিয়ে ইগনাসিও চলে আসে। ইগনাসিও প্রথমে গুলি চালাতে গেলে স্নাইপারটা কাজ করে না, তাই সে আরও এগিয়ে আসে গ্রেসকে মারার জন্য। ইগনাসিও গ্রেসকে মেরে দিলে সে জিতে যাবে, তাই এবার ওয়ানজিংও তরবারি নিয়ে গ্রেসকে মারতে ছুটে আসে। তখন গ্রেস আচমকা ওয়ানজিংকে ধরে তার তরবারি ধরা হাতটা ইগনাসিওর দিকে ধাক্কা দেয়। এতে ওয়ানজিংয়ের হাতের তরবারিটা ইগনাসিওর গলায় ঢুকে সে মারা যায়। তবে গেম শুরুর আগে তো লয়ার সতর্ক করে দিয়েছিল, কেউ যদি অন্য ফ্যামিলি মেম্বারদের কাউকে ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত কিংবা অ্যাক্সিডেন্টলি মেরে ফেলে, তাহলে সে এবং তার ফ্যামিলি এক্সপ্লোড করে মরে যাবে। তাই ওয়ানজিং যেহেতু এই ভুলটা করে ফেলেছে, তাই প্রথমে ব্লাস্ট করে মরে যায়। এরপরে তার ছেলেও ব্লাস্ট করে মারা যায়। সেই সাথে এই ফ্যামিলিটাও ফিনিশড হয়ে যায়।
এবার ইগনাসিও যেহেতু মারা গিয়েছে, তাই তার ছেলে বা মেয়ের একজন তার পজিশনে খেলবে। তো যেহেতু ফ্রান্সিসকা বয়সে বড় ছিল, তাই ফ্যামিলির হেড হিসেবে সেই খেলতে নেমে যায়। এদিকে টাইটাস এবং আরসুলা দুই বোনের অপেক্ষায় মেইন গেটে অপেক্ষা করছিল। তবে গ্রেস এবং ফেথ বুঝে গিয়েছিল পুলিশ সেজে আরসুলাই তাদের সাথে কথা বলছে, তাই ওরা পেছন থেকে আরসুলা টাইটাসকে অ্যাটাক করে। ফেথ টাইটাসের গলায় তরবারি ধরে, আর গ্রেস আরসুলার গানটা কেড়ে নিয়ে তার দিকেই গান পয়েন্ট করে। তারা জানতে চায় এখান থেকে বের হওয়ার মেইন গেট কিভাবে খুলবে। প্রথমে বলতে না চাইলেও পরে টাইটাস ঠেলায় পড়ে জানায় মেইন গেট খুলতে হলে কন্ট্রোল রুমে যাওয়া লাগবে, শুধুমাত্র সেখান থেকেই মেইন গেট খোলা সম্ভব। সে কন্ট্রোল রুমে যাওয়ার পথও জানিয়ে দেয়। এ সময় আবার সেখানে গাড়ি নিয়ে মার্টিনা চলে আসে। তার গাড়ির যে স্পিড, তাতে সে গ্রেসকে উড়িয়ে দিতে পারত, তবে তা না করে গাড়ি পাশ কাটিয়ে চলে যায়। এসব দেখে মধু লয়ারকে বলে সে ফ্যামিলির হেডের পজিশন টেক ওভার করতে চায়। তবে লয়ার জানায় মধু যেহেতু সাইন করে পজিশন ছেড়ে দিয়েছে, তাই মার্টিনা বেঁচে থাকতে সে পজিশন ব্যাক পাবে না। মার্টিনা যদি গেমে গ্রেসকে না মারতে চায়, সেটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেক্ষেত্রে মধুর ফ্যামিলি কিছুই গেইন করতে পারবে না। যাই হোক, দুই বোন কনসেন্ট্রেশন হারিয়ে ফেলায় টাইটাস আর আরসুলা দুজনকে পাল্টা অ্যাটাক করে। আরসুলা গ্রেসের কাঁধে একটা ছোরা ঢুকিয়ে দেয়, আর একটা ছোরা ঘাড়ে প্রায় ঢুকিয়ে দিচ্ছিল, তখন ফেথ আরসুলাকে আঘাত করে গ্রেসকে নিয়ে পালিয়ে যায়। তারা ড্যানফোর্ড ম্যানশনে ঢুকে একটু রেস্ট নেয়। গ্রেস বহু কষ্টে কাঁধ থেকে ছোরাটা বের করে ফেলে। গ্রেস ফেথের সাথে একটু রাগারাগি করে, কারণ সে ফেথকে পালিয়ে গিয়ে নিজেকে বাঁচাতে বলেছিল। তবে ফেথ নিজের প্রাণের মায়া ছেড়ে দিয়ে গ্রেসকে বাঁচিয়েছে। বড় বোনের বকা খেয়ে ফেথ রাগ করে বাইরে বেরিয়ে যায়। তখন আবার গ্রেসের খারাপ লাগে, তাই ফেথকে সে ডাকতে বের হবে। এ সময় সেখানে ফ্রান্সিসকা চলে আসে। ফ্রান্সিসকা কামান দিয়ে গুলি ছোড়ে, কিন্তু সেটা উল্টো দিকে মুখ করা ছিল বলে পেছনে ব্ল্যাঙ্ক ফায়ার হয়ে যায়। গ্রেস তখন ফ্রান্সিসকার চোখে পিপার স্প্রে মেরে পালানোর চেষ্টা করে, কিন্তু তাতে কাজ হয় না। দুজনের মধ্যে ফাইট শুরু হয়। একে তো গ্রেস দুর্বল ছিল, তার উপরে আবার গ্রেসের উপরে ফ্রান্সিসকার পার্সোনাল শত্রুতাও ছিল। সব মিলিয়ে ফ্রান্সিসকা গ্রেসকে প্রচুর মেরে ক্লান্ত করে দেয়। এরপরে ফ্রান্সিসকা একটা ভারী স্টান্ট দিয়ে গ্রেসকে মারতে গেলে গ্রেস আচমকা উঠে তাকেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরে গ্রেস একটা পিয়ানো বোর্ড দিয়ে ফ্রান্সিসকাকে আঘাত করে বেরিয়ে আসে। এদিকে ফেথকে লবিতে একা পেয়ে টাইটাস তার উপরে অ্যাটাক করে। সেও ফেথকে বেদম মারধর করে। সে ফেথকে প্রায় মেরেই ফেলেছিল। তখন আরসুলা বলে ফেথকে না মেরে তারা তাকে ট্র্যাপ হিসেবে ইউজ করতে পারবে। গ্রেস ততক্ষণে বেরিয়ে গিয়েছিল। এ সময় তার কাছে থাকা মোবাইলে টাইটাস ফোন করে জানায় তারা ফেথকে ধরে ফেলেছে। গ্রেস যদি 10 মিনিটের ভেতরে লবিতে না আসে, তাহলে তারা ফেথকে মেরে ফেলবে। গ্রেস জানতো সে ফিরে গেলে তার মৃত্যু নিশ্চিত, কিন্তু সে যদি না যায় তাহলে ফেথকে তো ওরা মেরে ফেলবে। ফেথের আজকের এই বিপদের জন্য সেই দায়ী, তাই গ্রেস লবিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সে বন্দুক এবং বুলেট কালেক্ট করে নেয়। এরপরে লবিতে যাওয়ার পথে আবারও ফ্রান্সিসকার সাথে দেখা হলে সে ফ্রান্সিসকাকে গুলি করে এবার মেরেই ফেলে। এতে এলকাইডু ফ্যামিলির শুধু নাবালক ফিলিপে বেঁচে থাকে। তাই এবার ফিলিপেও গেমের ময়দানে নেমে পড়ে। আর মেনশনের ভেতরে ঢোকার পরে গ্রেস সার্ভেলেন্স রুমে চলে যায়। সেখানে তার মধু এবং কিপ ড্যানফোর্ডের সাথে দেখা হয়ে যায়। এরা দুজনই অকর্মণ্য। গ্রেসকে দেখে ওরা ভয়ে অস্থির হয়ে যায়। তাই গ্রেস ওদেরকে কিছু না বলে ফেথকে খুঁজতে শুরু করে। এ সময় সেখানে দুই হাতে দুটো গান নিয়ে ফিলিপে চলে আসে। এক মুহূর্ত সময় না নিয়েই ফিলিপে দুই হাত দিয়েই গুলি চালাতে শুরু করে। বয়সে নাবালক হলেও অ্যাকশনে সে অনন্ত জলিলের মতোই। গ্রেস কোনো রকমে পালিয়ে পাশের রুমে যেতেই ফেথকে দেখতে পায়। ফেথকে পাশের আরেকটা রুমে আটকে রাখা হয়েছে। গ্লাসের দরজা দিয়ে তারা একে অপরকে দেখতে পায়। টাইটাস ফেথের মাথায় গান পয়েন্ট করে গ্রেসকে ভালোই ভালোই পাশের রুমে চলে আসতে বলে। গ্রেস এবার ব্যাকআপ অপশন বেছে নেয়। সে টাইটাসকে বলে ওয়ানজিং তাকে জানিয়েছিল এই গেমের লুপহোল আছে। লুপহোল অনুযায়ী টাইটাস যদি গ্রেসকে বিয়ে করে, তাহলে টাইটাস পাওয়ার রিং পাবে এবং গ্রেস গেমের কবল থেকে মুক্তি পাবে। তবে কথাটা সত্যি কিনা এটা শিওর হওয়ার জন্য টাইটাস লয়ারের দিকে তাকায়। লয়ার মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলে টাইটাস গ্রেসের অফার অ্যাকসেপ্ট করে। তবে ভেতরে যাওয়ার আগে গ্রেস টাইটাসকে লেবেলের নামে শপথ করায় সে যেন তাকে এবং ফেথের কোনো ক্ষতি না করে। টাইটাস এই শর্তও মেনে নেয়। এরপরে দুই বোন একে অপরকে আলিঙ্গনের সুযোগ পায়। তো যাই হোক, বিয়ের জন্য গ্রেস রেডি হচ্ছিল, তখন আরসুলা তার কাছে এসে কান ভাঙানি দিয়ে বলে তার ভাই টাইটাস খুবই বজ্জাত লোক। সে সারা জীবন ধরেও টাইটাসের মাঝে একটা ভালো গুণও পায়নি। সে চেয়েছিল টাইটাসকে কন্ট্রোল করে খারাপ কাজ থেকে দূরে রাখতে, কিন্তু সে নষ্ট হয়ে গিয়েছে। আরসুলা গ্রেসকে বোঝাচ্ছিল যাতে সে টাইটাসকে বিয়ে না করে,
কিন্তু টাইটাস পেছনে এসে সব কথা শুনে ফেলে। তাই সে আরশুলার উপরে ক্ষেপে গিয়ে তার গলা চেপে ধরে এবং শেষ পর্যন্ত মেরে ফেলে। এরপর সে গ্রেসকেও সাবধান করে দেয় বাড়াবাড়ি করলে সে গ্রেসকেও শেষ করে দেবে। তো এরপরে গ্রেস রেডি হয়ে বের হয়। শয়তানের মন্দিরে বিয়ের আয়োজন করা হয়েছে, যেখানে শয়তানের অনুসারী অনেক ভক্তও ছিল। বিয়ের মঞ্চে লয়ার দুজনের বিয়ে পড়ায় এবং রেজিস্টার বইতে সাইন করিয়ে নেয়। গ্রেসকে কিস করার মাধ্যমে টাইটাস বিয়ে সম্পন্ন করে। এরপরে সে পাওয়ার রিং পেয়ে যায় এবং আঙ্গুলে লাগায়। সবাই যখন উল্লাস করছিল তখন আচমকা গ্রেস কলমটা টাইটাসের ঘাড়ে ঢুকিয়ে দেয়। টাইটাস কিছুটা আহত হয়ে গেলে গ্রেস কলমটা দিয়ে তাকে অনবরত আঘাত করে মেরে ফেলে। এরপরে টাইটাসের আঙ্গুল থেকে পাওয়ার রিং খুলে নিজের আঙ্গুলে পড়ে লেবেলের সব ভণ্ডদেরকে কমান্ড দেয় ওরা যেন অনুগত্য স্বীকার করে বসে যায়। মন্দিরে একটা কুয়ো ছিল, যেটার ভেতরে শয়তানের উদ্দেশ্যে পশু বলি দেওয়া হতো। আজকেও একটা ছাগল বলির জন্য আনা হয়েছে। তবে গ্রেস এবার সেই কুয়োতে টাইটাসের লাশটা ফেলে দেয়। এরপরে লয়ারের দিকে তাকিয়ে বলে, আমি তো পাওয়ার রিং পরে আছি, তাহলে আমি কি যা খুশি তাই করতে পারবো? লয়ার হ্যাঁ উত্তর দিলে গ্রেস সবার আগে পাওয়ার রিং এবং লেবেল অর্গানাইজেশন থেকে রিজাইন করে। গ্রেস জানতে চায় সে রিজাইনের পরে এই পাওয়ার রিং কে পাবে। লয়ার বলে, আজ পর্যন্ত কেউ স্বইচ্ছায় নিজের পজিশন ছাড়েনি, তাই শয়তানের বইতে এই ব্যাপারে কোনো নির্দেশনা নেই। তবে পাওয়ার রিং কারো না কারো আঙ্গুলে থাকাই লাগবে। গ্রেস পাওয়ার রিং খোলার পরে 3 মিনিটের ভেতরেই কাউকে না কাউকে রিংটা পরা লাগবে। আর যেহেতু গেম শেষ এবং গ্রেস স্বইচ্ছায় পাওয়ার রিং খুলে ফেলেছে, তাই যে কেউ রিংটা নিজের আঙ্গুলে পরে অর্গানাইজেশনের লিডার হয়ে যেতে পারবে। মানে সবার জন্যই এখন সমান সুযোগ রয়েছে, কিন্তু রিংটা অবশ্যই 3 মিনিটের ভেতরেই আঙ্গুলে পরা লাগবে। তবে গ্রেস তো এই অর্গানাইজেশনকে ধ্বংস করতে চাইছিল, তাই সে পাওয়ার রিংটা খুলে কুয়োর ভেতরে ফেলে দেয়। আর সাথে সাথে রিংটা পাওয়ার জন্য সবাই হুড়মুড় করে কুয়োর ভেতরে ঝাঁপ দিতে শুরু করে। সবার সাথে সবার মারামারি লেগে যায় রিংটা পাওয়ার জন্য। আর এভাবেই 3 মিনিট পার হয়ে যায়। ফলে ডেভিল লেভেল আপসেট হয়ে তার সব ভক্তকুলকে শাস্তি দেয়। এক এক করে সবাই ব্লাস্ট হয়ে মরে যেতে থাকে। শেষ পর্যন্ত লয়ার নিজেও ব্লাস্ট করে মারা যায়। ফলে গ্রেস এবং ফেইথ এবার মুক্ত হয়ে যায়। বের হওয়ার সময়ে তারা বলি দেওয়ার জন্য আনা ছাগলটাও নিয়ে যায়, কারণ ছাগলটাও এখন তাদের মতোই মুক্ত। সেই সাথে মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, শয়তানের ক্ষমতা এবং প্ল্যান যতই কঠিন এবং ভয়ানক হোক না কেন, কারো মন পবিত্র থাকলে, মনে যথেষ্ট সাহস থাকলে শয়তান তার কিছুই করতে পারে না। তাই আমাদের বেশি বেশি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত, যাতে তিনি আমাদের মনের জোর বাড়িয়ে দেন। যাই হোক, আজ এ পর্যন্তই। মুভিটা ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সর্বদা পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।